আচ্ছা, এখানে আমরা ব্যাকএন্ডের ওয়েবসাইটটা এখানে রাখবো। জাস্ট একটা এক্সট্রা ফোল্ডার থাকবে ফ্রন্ট এন্ড নামে, তার ভিতরে আমাদের ফ্রন্ট এন্ডের প্রজেক্টটা থাকবে। আচ্ছা, এখানে আমি ভিএস কোডটা রান করি। এই যে ফ্রন্ট এন্ড ফোল্ডারটা এখানে থাক, সমস্যা নেই। এখানে আমাদের বাকি যে প্রজেক্ট গুলো থাকবে সেগুলো এখানে আমরা রাখবো। তো একটা প্রজেক্ট, ব্যাকএন্ড প্রজেক্ট করার আগে আমাদেরকে কিছু মানসিক প্রস্তুতি নেওয়া উচিত, তাই না? বা আমাদের মাথায় কিছু আইডিয়া রেখে সামনে আগানো উচিত, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। এটা হচ্ছে মানে এটাকে বলা হয় যে একটা প্রজেক্টের লাইফ সাইকেল বলা হয়, ঠিক আছে? যে একটা প্রজেক্টের ধারাবাহিকতা কিভাবে যাবে, আমরা কি দিয়ে শুরু করব, হ্যাঁ, আবার কোন ধাপের পর কোন ধাপ আমরা করব, আমাদের এপিআই এন্ড পয়েন্ট গুলো কেমন থাকবে, হ্যাঁ, আমাদের ডাটাবেসের ডিজাইন গুলো কেমন থাকবে, এগুলো যদি আগে ভাগে আমাদের হাতে থাকে তাহলে আমাদের জন্য কাজ করতে অনেক সুবিধা হয়। আচ্ছা, এটার জন্য আমরা ধরেন এখানে কিছু একটা একটা ফাইল বানাই, এটা আমরা পরে ফেলে দিব। আমরা এপিআই ডট টিএক্সটি এপিআই টেক্সট বানাইলাম। এখানে হচ্ছে আমাদের এপিআই গুলো আমরা ওই যে একবার আগে আগে একবার বানিয়েছিলাম, মনে আছে? ওই এপিআই গুলো লিখে রাখবো যে এই এই মানে এই ধরনের এপিআই নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তো ধরেন আমাদের ব্লগ যে পোস্ট থাকবে, মানে ব্লগ ওয়েবসাইটটা, সে ব্লগ ওয়েবসাইটের যেহেতু লগ ইন সাইন আপের বিষয় থাকবে, তার মানে নিঃসন্দেহে এখানে আমাদের ইউজার নিয়ে কাজ করতে হবে, বা ইউজার জেনারেট করা, ইউজারের বিভিন্ন রোল অ্যাসাইন করা, হ্যাঁ, ইউজারের বিভিন্ন আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে অ্যাসাইন করা। তার মানে আমাদের ইউজারের একটা এপিআই বানাইতে হবে আমাদের। বুঝতে পারতেছেন আমার কথা? হুম, অনেক বেশি বিস্তারিত বলতেছে না, সংক্ষিপ্ত করে বলতেছে আর কি। আচ্ছা, তো এখানে আমি ইউজারের এপিআই গুলো বানাবো। ইউজারের এপিআই গুলো, ইউজারের এপিআই এর জন্য একটা ধরেন আমাদের থাকবে হচ্ছে একটা ফার্স্টে যে এপিআইটা থাকবে সেটা ধরেন আমার, ধরেন এখানে আমি বললাম অল ইউজার। অল ইউজার ফার্স্টে এট ফার্স্ট প্রথমে তো আমাদের বেস এপিআই যেটা সেটা থাকবেই। বেস এপিআই বলতে বোঝাচ্ছি হলো ওই যে আমাদের ডোমেইনের নামটা থাকবে, সেটা তো সব জায়গায় থাকবে, ওটা আমি লিখতেছি না, আমি পরের অংশটুকু লিখতেছি। অল ইউজার্স নামে একটা এপিআই থাকবে, এটা হবে হচ্ছে গেট মেথডে, বুঝা যাচ্ছে? আর একটা এপিআই থাকবে আমাদের ক্রিয়েট ইউজার। ক্রিয়েট ইউজার এটা কি মেথডে থাকবে বলেন তো? পোস্ট মেথডে। আর একটা এপিআই থাকবে সেটা হচ্ছে ধরেন ডিলিট ইউজার, এটা আমরা কি মেথডে রাখবো? পোস্ট মেথডে রাখলে সমস্যা নেই। এখন ডিলিট ইউজার এমন রাখলে তো আর হবে না, আমাদের এখানে উচিত হলো একটা আইডি পাস করে দেওয়া, তাই না? এরকম করে আমরা আইডিটা লিখে দিলাম। আচ্ছা, এরপর আর একটা থাকবে হচ্ছে আপডেট ইউজার। আপডেট ইউজার থাকবে, তো সেখানে আমরা একটা আইডি পাস করে দেবো, এটাও থাকবে আমাদের পোস্টে। এটা হচ্ছে আমাদের জাস্ট কি বলা হয়, ইউজারের এপিআই গুলা একটাই থাক, আমাদের হাতে একটাই থাক, আমরা একটা একটা করে সামনে আগাই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? একটা আমরা পাইছি, ফার্স্টে আমরা ইউজার ক্রিয়েট করব, দেন আমাদের কাজ হচ্ছে ইউজার দিয়ে আমরা লগ ইন করাবো, হ্যাঁ। তো প্রথম ইউজারের পার্টটা আমরা শেষ করি, পরে লগ ইন করানো আমরা পরে করতেছি। এরপরে অল ইউজার, বুঝলাম, আমরা যখন ইউজারকে ক্রিয়েট করব, আমরা যেভাবে ইউজার ক্রিয়েট করব সেইভাবে তো ইউজার আমরা দেখতে পারবো, বিষয়টা তাই না? ইউজারের আমরা যে স্টাইলে যে ফরম্যাটে ক্রিয়েট করবো বা যে স্কিমা দিয়ে আমরা ক্রিয়েট করব, একটা ইউজারের যে যে ইনফরমেশন ডাটাবেজে রাখবো সেটাই তো আমি অল ইউজারে যখন গেট করব তখন আমরা পাবো, বিষয়টা এরকম না? আচ্ছা, তার মানে আমাদেরকে ডাটাবেজ ডিজাইন কেমন হবে এটা একটু মাথায় রাখা উচিত। আমরা একটা ওয়েবসাইটে চলে যাই, আপনাদের এখানে পিন করে দেওয়া আছে, এই যেটা draw.io, এটা
আচ্ছা, এখানে সুন্দরভাবে টেবিল জেনারেট করা যায়। এখান থেকে আমরা চলে যাই, এই যে এটা যে কি লেখা, এটা এন্টিটি রিলেশন। এখান থেকে এইটাকে আমরা চুজ করি। তা আমরা এখন ডাটাবেস নিয়ে কাজ করব, যে ডাটাবেস বা ডাটা টেবিল নিয়ে কাজ করব তার নাম হচ্ছে ইউজার। ইউজার টেবিল নিয়ে কাজ করব, তাই না? আমরা ইউজার নিয়ে ফিকির করতেছি আপাতত। পি কে মানে হচ্ছে প্রাইমারি কি। প্রত্যেকটা ডাটার জন্য একটা ইউনিক কি থাকা দরকার না, একটা ইউনিক কিছু একটা থাকা দরকার, যার মাধ্যমে আমরা ডিলিট করা, আপডেট করা, অনেক কিছু আমরা এর মাধ্যমে করতে পারবো। তো এটাকে বলা হয়েছে প্রাইমারি কি। প্রাইমারি কি যা মনে চায় তাই হইতে পারে। ধরেন এক্ষেত্রে আমাদের প্রাইমারি কিটা হবে আইডি, হতে পারে না? আইডি হবে। আর কি থাকবে? ইউজারের ক্ষেত্রে আমাদের ইউজারের নেমটা রাখতে চাই, ইউজারের ইমেল রাখতে চাই, ইউজারের পাসওয়ার্ডটা আমরা রাখতে চাই। আচ্ছা, এখানে আরেকটা ডিজাইন দেওয়া আছে, ডিজাইনটা কেমন? আচ্ছা, এটা না, নেম রাখবো, ইমেল রাখবো, পাসওয়ার্ড রাখবো। আর কি রাখতে পারি বলেন তো? আর কি রাখা যায়? ওটার নাম জানি কি? ইমেজ। ইউজারটা ইমেজ রাখবো। এই ইউজারটা ভেরিফাইড কিনা সেটা চেক করার জন্য আমরা একটা ইজ ভেরিফাইড বলে একটা কথা রাখবো। ভেরিফাই বানানটা কি ঠিক হয় নাই? যাই হোক, আমরা পরে মিলাই নেবো। ইজ ভেরিফাইড। আচ্ছা, আরেকটা হচ্ছে ইজ ভেরিফাইড মানে হচ্ছে ইউজারটা ভেরিফাইড কিনা, আমরা ভেরিফাইডটা চেক করাবো। একবার রেজিস্ট্রেশন করার পরে তাকে তার মেইলে একটা মেইল পাঠিয়ে দেবো, সেই মেইল দিয়ে সে ভেরিফাইড করবে। মানে আলতু ফালতু অনেকে আছে না, যে আপনার কি বলা হয়, এআই দিয়ে লগ ইন করাইতে পারে বা ফেক ডাটা দিয়ে লগ ইন করাইতে পারে। তো ফেক ডাটা যদি দেয়, রিয়েল ইমেইল না দেয়, তাহলে তাকে আনভেরিফাইড বলে এক জায়গায় পালায় রাখবো তাকে। বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা রাখতে পারে, ধরেন ইজ প্রিমিয়াম। ইউজারটা প্রিমিয়াম কিনা সেটাও আমরা চেক করে রাখতে পারি। যদি প্রিমিয়াম হয় তাহলে সে ব্লগ দেখতে পারবে, যদি প্রিমিয়াম না হয় তাহলে সে ব্লগ দেখতে পারবে না। আর কি রাখা যায় বলেন তো? এতটুকু থাকুক, অসুবিধা নেই। এই সিম্পল ডাটা নিয়ে আমরা কাজ করব। নেম, ইমেইল, পাসওয়ার্ড, ইমেজ, ইজ ভেরিফাইড, ইজ প্রিমিয়াম, এগুলোই আমরা রাখবো। চাইলে আরেকটা আমরা রাখতে পারি, বা আপাতত লাগবে না, থাক, এতটুকুই থাক। তো এটা ছিল আমাদের ডাটাবেজের ডিজাইন, ডাটাবেজের। এখন নেম, এই যে নেমটা যে আমরা রাখবো, এই নেমটা হবে কিন্তু আমাদের স্ট্রিম টাইপের, তাই না? স্ট্রিম টাইপের নেমটা রাখবো। ইমেলটা কি টাইপের হবে বলেন তো? ইমেলের টাইপ কি? ইমেল নামে কোনো টাইপ আছে? স্ট্রিম টাইপ। পাসওয়ার্ডটা কি টাইপের হবে? স্ট্রিং হবে। স্ট্রিং দিলে আপনি চাইলে নাম্বারও ভিতরে ঢুকাই দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ইমেজটা এটাও স্ট্রিং টাইপের হবে। ইমেজটা হচ্ছে আমরা কোনো এক জায়গায় আপলোড করে সেই ইমেজটা আমি এখানে বসাই দেব। বুঝতে পারছেন? আচ্ছা, স্ট্রিং। এরপরে ইজ ভেরিফাইড হবে আমাদের বুলিয়ান। বুলিয়ান, আমি বানান প্রচুর বানান ভুল লিখি আমি। আর ইজ প্রিমিয়াম, এটাও আমাদের কি টাইপের হবে? ধরেন বুলিয়ান টাইপের হবে। আচ্ছা, আমরা লিখলাম জাস্ট আমাদের মানে মনে রাখতে যেন সুবিধা হয়, যেন আমরা লিখলাম আর কি। তো একটা ডাটা আমরা তৈরি করে ফেলছি, একটা টেবিল আমরা বানাই ফেলছি। আচ্ছা, সেভ করে রাখা যায় এটা। ওকে, এখন আমরা কাজ আরম্ভ করি। আমাদের হাতে দুইটা ডাটা, দুইটা ইনফরমেশন আছে, এখন আমরা কাজ আরম্ভ করতে পারি। আরো এখানে অনেক কিছু আপনি মাথায় নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? যেমন
আপনার এই প্রজেক্টে আপনি কোন কোন প্যাকেজ ইনস্টল করবেন, কোন কোন প্যাকেজ নিয়ে কাজ করবেন, তার একটা লিস্ট ডাউন আগে থেকে করে রাখলেন, রাখা যায় না? এখানে লগ ইন করার জন্য আপনারা কোন মেথড অ্যাপ্লাই করবেন, সরাসরি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন নাকি লগ ইন উইথ গুগল না কি করবেন, সেটা নিয়েও আপনারা একটা আগে ভাগে একটা চিন্তা ভাবনা করে রাখতে পারেন। এগুলো সবই হচ্ছে ডেভেলপমেন্টের লাইফ সাইকেলের ভিতরে পড়ে। আমাদের আগে মানে আগাম যে প্রস্তুতি, সে প্রস্তুতির ভিতরে এটা পড়ে যায়। তো এতটুকুই থাকে আমাদের সামনে, আমরা আস্তে আস্তে করে ফেলি, যখন যেটা প্রয়োজন তখন সেটা করে ফেলবো। এটা অনেক সময় আপনার কি বলা হয়, ক্লায়েন্ট দিয়ে দেয় যে আমার প্রজেক্টটা এভাবে করতে হবে, এটা ইউজ করতে হবে, এটা ইউজ করা যাবে না বলে দেয়। তো এখানে আমরা কন্ট্রোল জে যে টার্মিনাল ওপেন করি, আমরা এখানে কাজ আরম্ভ করব, এখন কাজ শুরু করব। তো কাজ শুরু করার জন্য এট ফার্স্ট আমাদের কি নিয়ে কাজ করতে হবে, নোট কি করতে হবে বলেন তো, নোট নাকি এনপিএম? এনএট হাইফাই হাইফাই ওয়াই। কি হলো? ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে আমাদের এটাকে নিয়ে যাই। আচ্ছা, ফ্রন্ট এন্ড আর ব্যাকএন্ড, আমরা শুধু ব্যাকএন্ডটাকে ওপেন করি, তাহলে আমাদের কাজ করতে আরো একটু সুবিধা হবে। তো এখানে npm init হাইফেন হাইফেন y, হ্যাঁ প্যাকেজ.json-টা আমাদের চলে আসছে। এখন আমাদের ধারাবাহিকভাবে আমাদের যে জিনিসপত্রগুলো লাগবে সেই জিনিসপত্রগুলো আমরা ইনস্টল করে ফেলি। প্রথমত আমাদের লাগবে npm install dev dependency হিসেবে আমরা TypeScript করে ফেলি। TypeScript না করলেও চলতো, TypeScript অলরেডি আমাদের গ্লোবালি ইনস্টল করা আছে, তারপরেও করলাম আর কি। হ্যাঁ, তো এখানে ডেভ ডিপেন্ডেন্সির ভিতরে TypeScript চলে আসছে। তো TypeScript যদি চলে আসে, TypeScript-টাকে আপনাকে ইনিশিয়ালাইজ করতে হয় না, টিএসসি এবারে কি হাইফেন হাইফেন ইনিট, ওকে চলে আসছে তাই না? এবার টিএসসি কনফিগের ভিতরে গেলে এই যে আমাদের রুট ডিরেক্টরি, আউট ডিরেক্টরি, এটাকে আনকমেন্ট করে ফেলি। এবার এসআরসি নামে একটা ফোল্ডার বানাইতে বলছে, এটাকে বানাই। এরপরে ডিস্ট নামে একটা ফোল্ডার বানাইতে বলছে, এটাকেও আমরা বানাই। হুম, পরবর্তীতে। আচ্ছা, এরপরে আরেকটা কাজ এখানে করি, সেটা হলো এটা তো আমরা গিটহাবে আপলোড করব না এই প্রজেক্টটা, যেহেতু গিটহাবে আপলোড করব, তো আমাদের নোট মডিউল গিটহাবে গেলে তো আসলে কেমন দেখা যায়, সুন্দর না। তো এই জন্য আমরা একটা ফাইল বানাই, ডট গিট ইগনোর, এর ভিতরে নোট আন্ডারস্কোর মডিউলসটাকে আমরা দিয়ে দিই, যেন এটা আর গিটহাবে না যায়। আচ্ছা, এরপরে আর কি লাগবে আমাদের, আমাদের প্রজেক্টটা রান করার জন্য নোডেমন লাগবে না? আমরা একটু গুগলে সার্চ করি, নোডেমন npm, এটাও গ্লোবালি নামানো আছে, এটাও না নামালেও চলে, তারপর আমরা নামাই। এই অবস্থা কেন? নোডেমনটা আমরা, আচ্ছা এটা গ্লোবালি ইনস্টল যেহেতু করা আছে আর করা লাগবে না, আবার গ্লোবালি ইনস্টল করতে বলছে, এটা আমাদের করা আছে, ওকে লাগবে না, দরকার নেই। অথবা আমরা এটা করতে পারি, যে এই জিনিসটা এটা করতে পারি, ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে আমরা ইনস্টল করতে পারি, তাহলে এটা ডেভেলপমেন্ট ফেজে আমাদের কাজ করবে। এই যে চলে আসছে নোডেমনটা। এরপরে আমরা দুইটা কমান্ড একসঙ্গে চালানোর জন্য একটা প্যাকেজ ব্যবহার করতাম না,
কি জানি এটার নাম ভুলে গেছি। কি জানি নামটা বলেন তো কেউ একজন। শর্টকাট পদ্ধতি আছে তাই। আগে হলো ওই যে টিএস নোড ডেপ, এটাতে কাজ করতে হবে। টিএস নোড ডেপ এনপিএম, এটা নিয়ে কাজ করতো। বাকি এটা নিয়ে আমি লাস্ট কয়েকবার কাজ করতে গিয়ে পারি নাই। আচ্ছা, টিএস নোড ডেপ এটা নিয়ে আমি কাজ করতে কারণ আমি পারি নাই, তো এই জন্য আমি ওইটা ব্যবহার করছি। এছাড়াও ব্যবহার করা যায়, আপনি আপনার টার্মিনালে একসঙ্গে দুটো কমান্ড দিয়েও ইউজ করা যায়, কোনো কিছু লাগে না। তারপর আমরা করি এটা অন বানান তো আল্লাহ দিলে লিখতেছি। এই, আমি ভুল করলে এরা ভুল করবে না, ভয় নাই। তো এখান থেকে আমরা এটাকে গ্লোবালি ইনস্টল করতে পারি, এটাকে আমরা হেপ ডিপেন্ডেন্সি হিসেবেও ইউজ করতে পারি। আমি এটাকে ইনস্টল করি, গ্লোবালি ইউজ করা আছে কিনা জানি না, ইনস্টল করে ফেলি। আর এখানে টেবের ভিতরে আমরা বলে দিব হচ্ছে এই যে এটা না, এটা নিয়ে যাই, এটা এখানে আমাদের একটা কমান্ড হবে হচ্ছে টিএসসি, ঠিক আছে তো, ডাব্লু। আর একটা কমান্ড চালাবো হলো নোডেমন ডট স্ল্যাশ ডিস্ট, এর ভিতরে সার্ভার ডট জেএস, যদিও এখনো পর্যন্ত নাই, আমাদের হবে। তো এসআরসির ভিতরে আমরা দুইটা ফাইল বানাই, সার্ভার ডট টিএস আর একটা হচ্ছে অ্যাপ ডট টিএস। খুব ভালো কথা। আচ্ছা, এরপর আমাদের ইনস্টল করতে হবে হচ্ছে এক্সপ্রেস, এক্সপ্রেস এনপিএম থেকে আমরা এক্সপ্রেসটা নিয়ে আসি। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে দিই মাঝখান দিয়ে, এটা জমলায় মোতারে যায় আর কি। হ্যাঁ, এই যে কিছু কিছু এনপিএম এর ভিতরে যখন আপনি কোনো প্যাকেজ ইনস্টল করতে যাবেন, কিছু কিছু প্যাকেজের নামের পরে দেখবেন ডিটি লেখা, আবার কিছু কিছু জায়গায় দেখবেন যে টিএস লেখা। খেয়াল করছেন? ডিটি মানে হচ্ছে এটার একটা টাইপ ডিক্লারেশন ফাইল আলাদা করে বানানো আছে। বুঝলে, এখানে কার্সর রাখলে বলে যে দিস প্যাকেজ হ্যাজ টাইপ স্ক্রিপ্ট ডিক্লারেশন প্রোভাইড বাই ফাবল তাবল, যে এট দ্য রেট অফ ফাবল তাবল দেওয়া আছে। তার মানে এটার টাইপটা আপনাকে আলাদাভাবে ইনস্টল করতে হবে যদি এটা নিয়ে কাজ করেন বা টাইপ স্ক্রিপ্ট নিয়ে কাজ করেন। আর কিছু জায়গায় টিএস লেখাই আছে, সেখানে আর ওটা আলাদাভাবে ইনস্টল করা লাগে না। তা আমি এক্সপ্রেসটা ইনস্টল করি, এটা আবার ডেপ ডিপেন্ডেন্সি হিসেবে ইনস্টল করেন না, তাহলে কিন্তু কাজ করবে না। তো এখানে ক্লিক করলে এই যে আমাদের এক্সপ্রেসের টাইপ গুলো আমাকে ইনস্টল করার জায়গা নিয়ে যাচ্ছে। ইনস্টল করলাম। এরপর আমাদের ইনস্টল করতে হবে কোনটা, আর কি লাগবে বলেন তো আমাদের কাজ স্টার্ট করার জন্য? মঙ্গোডিবি লাগবে, মঙ্গোস লাগবে, তাই না? তো মঙ্গোডিবি npm করে লিখে সার্চ করি, নাই। আচ্ছা, তাহলে মঙ্গোডিবির ওয়েবসাইটে চলে যাই। গেট স্টার্টেড যাই, সাইন আপ উইথ গুগল, এই যে কানেক্টে যাই, ড্রাইভারসে যাই, এই যে এটা, এই লাইনটা।
ইনস্টল করি। এরপর লাগবে আমাদের মঙ্গুস। তো মঙ্গুসের ভিতরে রিড দ্য ডক্সে যাই। ওই কুইক স্টার্ট গাইডে যাই। npm install mongoose। মনে হয় এতটুকু করলে আমাদের জন্য শুরু করার জন্য যথেষ্ট, তাই না? শুরু করতে যথেষ্ট। তো আমি এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে আমরা কাজ করা শুরু করে দিই। প্রথমে আমাদের এক্সপ্রেসে যেতে হবে। তো express.js.com এর ভিতর থেকে এই কোডটাকে আমি নিয়ে আসি। আপাতত সার্ভারের ভিতর আমরা রাখি, সার্ভারে। তো এখান থেকে আমরা এভাবে না নিয়ে আমরা বলি import express from express। এখানটা এরর দিচ্ছে কারণ এইভাবে ইম্পোর্টটা কাজ করবে না। হ্যাঁ, তো এটার দুইটা সুরত আমি বলছিলাম, একটা হচ্ছে টিএস এর ভিতরে আর একটা হচ্ছে আপনার টাইপটা যদি মডিউল টাইপটা যদি বলে দিয়ে দেন আপনাদের এই প্যাকেজ.json এর ভিতরে, তাহলে কাজ করবে। এখানে ধরেন আপনি বলে দিলেন যে আপনি কোন টাইপ নিয়ে কাজ করতেছেন, টাইপটা সাধারণত দেওয়া থাকে কমন জেস, ডিফল্ট ভ্যালু হিসেবে দিয়ে দিলাম হচ্ছে মডিউল, এটা দিলেই হয়ে যাবে, চলে যাচ্ছে। এই অ্যাপের টাইপ বলে দিই, অ্যাপের টাইপ কি অ্যাপ্লিকেশন, এক্সপ্রেসের অ্যাপ্লিকেশন। তো বাকি সব ঠিক আছে, 300 জায়গায় এটা ধরেন আমি করে দিলাম 400 করে দিই। এরপরে npm run dev দিলে দেখে কি কাজ করে। বিশাল বড় এরর যে বসায় আছে। আচ্ছা, আমি কন্ট্রোল সি দিই, টিএসসি দিয়ে একটা এন্টার দিই। তো এরপরে npm run dev দিই। আচ্ছা, প্রথমবার একটা এরর দিছিল, কারণ হলো আপনার টিএসসি নামের ফাইল তো আগে বিল্ড ছিল না, যে কারণে এররটা দিছিল। ঠিক আছে, আমি যখন ম্যানুয়ালি বিল্ড করে এরপরে যখন রান করলাম তখন এররটা চলে গেল। তো এবার পোস্টম্যানে গিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করি। অ্যালাউ করি। আমি এখানে একটা ফোল্ডার বানাবো। ফোল্ডার বানাই, ব্ল্যাঙ্ক কালেকশন, এভাবে। কই 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 এটার নাম দিয়ে দিই, ধরেন রিনেম করে এটার নাম দিয়ে দিই অ্যাডভান্স ব্লগ, নাম দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যাডভান্স ব্লগের ভিতরে আমি একটা ফোল্ডার বানাই, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ইউজার নিয়ে তো কাজ করেছি, তাই তো? ইউজারের ভিতরে একটা রিকোয়েস্ট বানাই। রিকোয়েস্টের ভিতরে আমি এখানে বললাম যে সাপোজ অল ইউজার্স নাম দিলাম। এখান থেকে একটা বেজ ইউআরএল সেট করে রাখি। বেজ ইউআরএলটা থাকবে কি আমার এক্ষেত্রে, বেজ ইউআরএলটা হবে হলো, আচ্ছা এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করে যে ভেরিয়েবলস বলে একটা কথা আছে। হ্যাঁ, এখানে ক্লিক করে ভেরিয়েবলস, এর ভিতরে আমি একটা
ভেরিয়েবল তৈরি করে রাখি, নাম দিলাম হচ্ছে বেস আন্ডারস্কোর ইউআরএল। আর এখানে একটা ভ্যালু দিয়ে রাখি, ভ্যালু মানে হচ্ছে প্রত্যেকটা হিটের সময় আমাদের কি বেস ইউআরএল নিয়ে হিট করবে, তাই না? এই যে এখানে যেমন, বা এদিকে যদি আমরা যাই কোন একটা ক্যাটাগরিতে, এই যে লোকাল হোস্ট হাইফেন আবল তাবল একটা যায় না, এই যে এরকম একটা, তো এটাকে আমরা বেস ইউআরএল হিসেবে সেট করি। এই অ্যাডভান্স ব্লক এই ফোল্ডারের বেস ইউআরএলটা হচ্ছে এটা। তাহলে এই কথাটা আপনারা বারবার লিখতে হবে না, ওকে? এই কথাটা বারবার লিখতে হবে না। তো এবার আমরা অল ইউজার্সে যাই। এখানে যদি আমরা বেস সাজেশন জানো না কেন, অল ভেরিয়েবল থেকে এই যে বেস ইউআরএলটা এখানে বসাবো। এইবার আসছে বেস ইউআরএলটা চলে আসছে এখানে। হ্যাঁ, বেস ইউআরএল উপর কার্সর রাখো, দেখবেন যে এই যে আমরা যেটা সেট করছিলাম সেটা এখানে দেখাচ্ছে। তো এই কথাটা আমার বারবার আর লিখতে হবে না। তো বেস ইউআরএল যদি হিট করি, দেখি আমাদের সব ঠিকঠাক থাকলে চলে আসার কথা, বাকি আসতেছে না। স্ল্যাশ সমস্যা, লোকাল হোস্ট 400। ও, এটা পোস্ট মেথডে, এত বলি। হ্যাঁ, এই যে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড, চলে আসছে হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে, তার মানে কাজ করছে। এখন আমরা তো এইভাবে লিখি না, আমরা তো একটু মডার্ন স্টাইলে লিখি, তাই না? একটা মডার্ন স্টাইলে লিখি। তো এখান থেকে এখানে আমরা সার্ভারের ভিতরে একটা মানে কন্টে একটা বুটস্ট্র্যাপ নামে একটা ফাংশন তৈরি করি, অ্যাসেন্ট ফাংশন তৈরি করি, আর এই বুটস্ট্র্যাপটাকে কল করে দিই। এবার এতটুকুকে আমরা কাট করে নিয়ে আসি এটার ভিতরে। এটা তো আমরা মোটামুটি বুঝি, তাই না? এখন এই যে পোর্টটা আছে না, আজকে আমি বলছিলাম যে আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, সেটা হলো ইএনভি ভেরিয়েবল, মনে আছে? এখানে ডট ইএনভি বলে একটা কথা আছে, ডট ইএনভি। ডট ইএনভি মানে হলো এখানে আমরা আমাদের ওয়েবসাইটে যে ক্রেডেনশিয়াল গুলো আছে, যে তথ্যগুলো আমরা ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় প্রয়োজন হতে পারে, যেটা চেঞ্জেবল, যেমন ডাটাবেজের যে ইউআরআইটা আছে, তাই না, সেটা। এবার আমাদের ওয়েবসাইট কোন পোর্টে রান হবে সেই পোর্টটা এখানে লিখে রাখতে পারি। সামনে যখন আমরা ধরেন পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করব, তো পেমেন্ট গেটওয়ের জন্য আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, হাবল তাবল, এপিআই কি অনেক কিছুই লাগে না সেখানে। তো সেইগুলো আমরা এই ডট ইএনভি ফাইলের ভিতরে রাখবো, বুঝতে পারছি? ভেরিয়েবলের মতো করে রাখবো। তো এখানে রাখার নিয়ম হলো, ফার্স্টে আপনাকে ভেরিয়েবলের নামটা লিখতে হবে। ভেরিয়েবলের নামটা একটা যে কোনো একটা নাম দেন। আমি এখানে বললাম যে পোর্ট নাম দিলাম, পোর্ট। সাধারণত ভেরিয়েবলের নামটা বড় হাতের দেয় মানুষে, কেন দেয় আমি জানি না, আমি সবাই দেয়, আমিও দিই। বুঝতে পারছেন? এটাকেই বলা হয় কনভেনশন। আচ্ছা, তো পোর্ট এখানে দিলাম। আর একটা রাখলাম ধরেন ডাটাবেস ইউআরআই, এটা আমরা একটু পরে সেট করব। তো এখন এই যে পোর্টটা এখানে রাখলাম, এই পোর্টটা আমরা নিয়ে কাজ করব, এই পোর্টটা নিয়ে আমরা কাজ করব। তো এখন এই পোর্ট, এটা নরমালি সরাসরি এটাকে নিয়ে কাজ করতে গেলে এটা এরর দেয়, পায় না। আমরা যদি যাই এখানে সার্ভারে যদি যাই, এখন আমাদের এই যে পোর্টটা আছে, এই পোর্টটা পরিবর্তন করে আমরা যদি এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে যদি আনতে চাই, তাহলে আমাদের কি লিখতে হয়? লিখতে হয় হচ্ছে প্রসেস ডট ইএনভি ডট, এখানে আমাদের ওই পোর্ট কথাটা লিখে যেতে হবে, পোর্ট, এভাবে প্রসেস ডট ইএনভি ডট পোর্ট, এভাবে লিখতে হয়। আমরা এখন দেখেন এই যে এটাকে রান করে, এখানে কিন্তু এই পোর্টটা চলে আসছে, এখানে এই পোর্টটা চলে আসছে, কিন্তু মাঝে মাঝে আমি দেখছি এটা এরর দেয়, এটা আসে না।
এই যে দেখেন এক্সাম্পল অ্যাপ লিসেনিং অন দ্য পোর্ট আনডিফাইন্ড, এটাকে আমাদের কনফিগার করতে হবে, না হলে এটা আসবে না। তো এটার জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে আসি। একটা প্যাকেজ আছে, প্যাকেজের নাম হচ্ছে .env। আমি একটা প্যাকেজ আছে .env, হ্যাঁ, এটাকে নিয়ে আসি। তো এটা টাইপ স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা আছে, সো এটা নিয়ে আমাদের কোনো ভয় নাই। আমরা এটাকে ডিরেক্ট ইনস্টল করে ফেলি .env। আসো আমরা এই .env এই প্যাকেজটার সাহায্যে আমরা এনভিটাকে কনফিগার করব এবং একটা গ্লোবাল ভেরিয়েবল মতো বানায় রাখবো, যে ভেরিয়েবলটা ধরে কল দিলে যেন আমার এনভির সব মানে ডাটা গুলো চলে আসে। তো এটার জন্য এসআরসির ভিতরে আমি একটা ফোল্ডার বানাবো, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে কনফিগ। এসআরসির ভিতরে কনফিগ নামে একটা ফোল্ডার বানাইলাম, হ্যাঁ। কনফিগের ভিতরে আমি ফোল্ডার বানাইলাম env.ts নামে একটা ফোল্ডার বানাইলাম। এর ভিতরে আমি কনফিগার করব। এর ভিতরে কিভাবে কনফিগার করা যায়, আমি একটা ভেরিয়েবল নেই কনস, আমি বললাম env ভার্স ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি এখানে env ভার fn নামে একটা কিছু একটা বানাইলাম। এইখানে আমি একটু কৌশলে কাজ করব। প্রথমে আমরা এইখানে কিছু ভেরিয়েবলের নাম আমরা লিখে রাখবো, ভেরিয়েবলের নামগুলো লিখে রাখবো। আমরা চেক করব যে এই ভেরিয়েবলের কোনো ভ্যালু কি মিসিং আছে কিনা, কোনো ভ্যালু মিসিং আছে কিনা। মানে ধরেন কথার কথা, আমরা এই যে env ভেরিয়েবলের ভিতরে এখানে আমরা অনেক ভেরিয়েবল দিব এখানে, ঠিক আছে। তো এখানে এটা ধরেন বাদ দিয়ে আপাতত এখানে আমরা ভেরিয়েবল দিব। তো ভেরিয়েবলে কোনো ভ্যালু মিসিং আছে কিনা, এখানে তো আরো অনেক ভেরিয়েবল লাগবে, যেমন আমার ইউজার নেম পাসওয়ার্ড অনেক কিছু লেখা লাগতে পারে না। যখন আমরা এই কোডটা অন্য কারো কাছে যখন শেয়ার করব, তখন আমরা সাধারণত এই env ফাইলটা শেয়ার করি না। যেমন এই যে git ignore ফাইলের ভিতরে নোড মডিউলস এর পাশাপাশি আমরা .env দিয়ে রাখি। এটা কাউকে দেই না, কারণ এখানে আমার নিজস্ব ব্যক্তিগত অনেক তথ্য থেকে যায়। সেক্ষেত্রে আমরা করি কি, এই জায়গাটায় .env.example নামে একটা ফাইল বানায় রাখি, .env.example। তখন করি কি, এই env ফাইলের ভিতরে আমরা যে কাজটা করি, ধরেন এটাকে কাজ করলাম, কপি করে এই এক্সাম্পলের ভিতরে আমরা দিয়ে রাখি, দিয়ে আমার যে তথ্যগুলো পাস করলে আমার অসুবিধা, আমার ব্যক্তিগত তথ্য, সেই তথ্যগুলো আমরা এরকম কেটে দিই। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এখন এই কোডটা যখন আরেকজনের কাছে দিলাম বা আমার ক্লায়েন্টকে যখন দিয়ে দিলাম, ক্লায়েন্টের উচিত হলো এখানে তার নিজস্ব তথ্য, যেটা নিজের তথ্য, ব্যক্তিগত তথ্য, সেগুলোকে এখানে বসায় দেওয়া। তার নিজের ইমেইল, তার ইমেইলের পাসওয়ার্ড ইত্যাদি এখানে বসায় তারপরে প্রজেক্টটাকে রান করা। এখন এইখানে যদি সে তথ্য না বসায়, তাহলে একটা এরর দেওয়া উচিত না? বোঝেন নাই মনে হয়, তুমি এই তথ্যটা বসাও নাই। তো এই এররের কাজটা আমরা এখানে করে রাখবো। আমরা এখানে বলে রাখবো যে ভাই আমাকে এই যে এর ভিতরে কিছু তথ্য রিকোয়ার্ড, কিছু এনভি তথ্য দেওয়া লাগবে, যদি না দাও তাহলে এরর আসবে। তো এখানে আমি কন্টস নিলাম, আমি বললাম রিকর্ড env ভার্স, কিছু একটা লিখলাম আর কি। এখানে আমরা অ্যারের ভিতরে বলে দিব যে কোনটা আমার লাগবে, কোন কোন ইনফরমেশন আমাকে দিতেই হবে, যেমন পোর্ট আমাকে দিতেই হবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আমি এবার চেক করবো ইফ, যদি, বা এই চেকটা এখানে না করে আমরা এভাবে করি, রিকোয়ার্ড env ভার্স ডট ফর লুপের ভিতরে করি, ফর লুপের ভিতরে ভেরিয়েবলটা ধরলাম এখানে। এখানে একটা এরর দিচ্ছে, কি এরর, এরর কেন, টাইপ স্ক্রিপ্ট এরর, তাই তো। তো আমি এখানে এটাকে এভাবে ধরে আমি বললাম যে স্ট্রিং, স্ট্রিং না স্ট্রিং। আমি কিছু ভুল করছি, আচ্ছা দেখি পরে দেখতেছি।
ইফ যদি, আচ্ছা এখানে আরেকটা কাজ আমরা মিসিং করে ফেলছি, সেটা হচ্ছে আমরা ওই যে একটা ডট এনভি আনছিলাম না, ইম্পোর্ট ডট এনভি ফ্রম ডট এনভি, এটাকে নিয়ে আসবো। আর ডট এনভি ডট কনফিগ নামে একটা জিনিস আছে, সেটাকে আমরা জাস্ট রান করে দেব। এবার এসে এখানে আসি, আমরা প্রসেস ডট env, ঠিক আছে, প্রসেস ডট env ডট, এখানে আমরা বলে দেব var, এরর দিচ্ছে কেন, হ্যাঁ আমরা টাইপ ডিক্লারেশন টাইপ বলে দিই। তো এখানে ধরেন আমি টাইপ বলে দিলাম স্ট্রিং, স্ট্রিং এর একটা অ্যারে, তাহলে এক্সেপশন এক্সপেক্টেড ভেরিয়েবল ডিক্লারেশন, ইফ যদি না থাকে প্রসেস ডট env এর ভিতরে এই ভেরিয়েবলটা যদি না থাকে, তাহলে রিটার্ন রিটার্ন, বা এখানে থ্রো করে দিই, থ্রো নিউ এরর, বললাম যে ভেরিয়েবল নট ফাউন্ড। বুঝতে পারছেন ভুলটা? এই ভার কিওয়ার্ডটা হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড, রিজার্ভ কিওয়ার্ড ইউজ করা যাবে না, আমরা এটা ইউজ করতে গিয়ে হলো কিন্তু ঝামেলা পাকায় ফেলেছি। তো এখানে মোটামুটি আমরা কাজ করলাম, বেশ ভালো কথা। তো এখানে আমরা আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা কি করব, এই যে এটাকে, এই যে একটা ফাংশন তৈরি করেছে, ফাংশন তৈরি রিটার্ন কিছু একটা করতে হবে, ঠিক আছে, রিটার্ন করতে হবে। তো আমি এখানে রিটার্ন করে রাখলাম, একটা অ্যারে রিটার্ন করব, অ্যারে, অ্যারের ভিতরে কোডটাকে ধরলাম, সরি অ্যারে না, আমরা একটা অবজেক্ট রিটার্ন করি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। একটা অবজেক্ট রিটার্ন করি, অবজেক্টের ভিতরে সেম নামটা আমরা রাখলাম, এই নামটা সেম নামটা রাখলাম, যা ধরতে আমাদের সুবিধা হয়, সেম নামটা। এরপরে এখানে বললাম যে অবজেক্টের ভিতরে প্রসেস ডট env ডট, এখান থেকে আমাদের নাম হচ্ছে পোর্ট, প্রসেস ডট env ডট পোর্ট। আচ্ছা এখানে আমরা আরেকটা টাইপ ডিক্লারেশন বলে দিই, যে এখানে আমাদের আসলে কি রিটার্ন করবে, এটা টাইপটা আমরা এখানে বলে দিই। না আমরা এখানে লিখলাম টাইপ, বললাম env টাইপ বললাম, বলে এখানে আমরা বলে দিই যে এখানে আমাদেরকে আমার থাকবে হচ্ছে পোর্ট, মানে টাইপটা চেক করার জন্য, আর কিছু না। পোর্টটা থাকবে হচ্ছে স্ট্রিং আকারে। আর এটাকে যদি আমি এখন একটু এখান থেকে ধরে এই জায়গাটা বসাই দিই, এই জায়গাটা বসাই দিই, তাহলে কি হবে বলতে পারেন? তাহলে আমাকে মাস্ট টাইপ, মানে মাস্ট আমাকে এই জিনিসপত্রগুলো আমাকে রিটার্নে পাঠাইতে হবে, বুঝতে পারছেন? এখানে মাস্ট আমাকে এই জিনিসগুলো রিটার্নে পাঠাইতে হবে। তো এখানে একটা এরর দিয়েছে যে এটা তো মানে স্ট্রিং হতে পারে, আনডিফাইন্ড হতে পারে, মানে এই যে এখানে এই জিনিসটা থাকতেও পারে নাও থাকতে পারে, তাই না? তো আমি এখানে একটা অ্যাজাম্পশন দিয়ে বলে দিলাম যে অ্যাজ স্ট্রিং, না এটা স্ট্রিং এ থাকবে, তোমার কান্দাকাটি করার দরকার নেই, স্ট্রিং এ থাকবে। এখন দেখেন এই env ভার্স এই ফাংশনটা যদি আমি কল করি, তাহলে আমাকে এই অবজেক্টটা রিটার্ন করে দিবে না? তা আমি চাইলে এই ফাংশন কল করার কাজ করতে পারি, অথবা আমি ধরেন এখানে আমরা এক্সপোর্ট কনস, কনস এর ভিতরে বললাম যে env ভার্স ইজ ইকুয়াল টু env ভার্স fn টা আমি এখানে বসাই দিই।
তাহলে আমাকে বারবার কল করা লাগবে না, শুধু এই ইএনভি ভার্স এই কথাটা ধরে টান দিলে আমাদের কাজ করবে। বুঝতে পারছেন? আমরা একটা স্মার্টলি ভেরিয়েবল গুলো ম্যানেজ করলাম, হ্যান্ডেল করলাম। তো কেউ যদি ইএনভির ভিতরে কোনো পোর্ট না দেয়, কোনো কিছু না দেয়, একটা পোর্ট যদি মিসিং করে না দেয়, তাহলে একটা এরর দিয়ে দেবে আমাদেরকে। তা আমাদের আপাতত পোর্ট দেওয়া আছে, সবই দেওয়া আছে। এবার সার্ভারের ভিতরে যাই। এখন এই পোর্টটা আমার রাখারই দরকার নাই, এটা আমার এখানে রাখারই দরকার নাই। আমরা এই পোর্টের পরিবর্তে বলবো হচ্ছে, এই পোর্টের পরিবর্তে বলবো ইএনভি ভার্স। একটা এন্টার দিয়ে ইম্পোর্ট হয়ে যাক। ডট ডট দেওয়ার সাথে সাথে আমাকে সাজেশন দিয়ে দিয়েছে, দেখছেন? পোর্ট ইএনভি ভার্স ডট পোর্ট। এখানে আমরা বলে দিলাম ইএনভি ভার্স ডট পোর্ট। তো সেভ করলাম। এবার আমি টার্মিনালটাকে সেকেন্ড টাইম ওপেন করে দেখি তো। npm run dev, আগের বার তো আনডিফাইন্ড দেখাচ্ছিল, এবার ঠিক মতো দেখাই কেন একটু দেখি। একটু ওয়েট করি। এইবার দেখেন, প্রথমবার আনডিফাইন্ড দেখাচ্ছে, ঠিক আছে। পরে এই যে 400 পোর্ট দেখাচ্ছে না, যদি ঠিকঠাক মতো দেখায় তাহলে এখানে রিলোড করলে এই যে কোনো এরর আসবে না, মানে সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। আমি ধরেন ইএনভি ভার্সের ভিতরে, ইএনভির ভিতরে আমি এটা লিখলাম না, হ্যাঁ, এটাকে লিখলাম না। একটা জিনিস মনে রাখবেন, ইএনভির ভিতরে কোনো চেঞ্জ যদি আনেন, হ্যাঁ, দেখেন আপনি অন্য জায়গায় চেঞ্জ আনলে কিন্তু এটা লাভ দেওয়া শুরু করতে, লাভ দিয়ে পুনরায় এটা রান হতো, তাই না? ইএনভির ভিতরে কোনো কিছু চেঞ্জ করলে এ টের পায় না, টার্মিনাল টের পায় না। টার্মিনালটাকে আবার রান করতে হয়। এখন কিন্তু ইএনভি ভারের ভিতরে আমার ভেরিয়েবলটা নাই, খেয়াল করছেন? ভেরিয়েবল নাই। তো এখানে দেখেন এই যে এরর দিয়ে দিয়েছে, বলে দিয়েছে মিসিং রেকর্ড এনভায়রনমেন্ট ভেরিয়েবল পোর্ট। এটা কিন্তু আমার লাগবে। তো এই পোর্ট যত সময় পর্যন্ত না দেবো তত সময় পর্যন্ত আমার টার্মিনাল রান হবে না। জিনিসটা একটু মানে সুন্দর হলো না ভাই? আচ্ছা, তো আবার npm run dev। ওকে, ঠিক আছে। এই একটা কাজ আমরা করলাম, সার্ভারের ভিতরে একটা কাজ করলাম। এখন আমাদের অ্যাপ, যেটা সার্ভারটা হচ্ছে আমাদের সার্ভারের সাথে কাজ রিলেটেড যে কাজগুলো, যেমন ডাটাবেজের কানেকশন হতে পারে, আমাদের সার্ভার রান করার অফ করার একটা বিষয় হতে পারে, সার্ভার রিলেটেড যে চেকিংটা বা যে কাজগুলো সেগুলো এটা করব। এখানে আমরা ভবিষ্যতে সার্ভার থেকে সার্ভার কানেক্ট করতে গিয়ে যে এরর গুলো আসবে, সে এরর গুলো এখানে আমরা হ্যান্ডেল করব। হ্যাঁ, অনেক কাজগুলো আমরা এখানে করব। কিন্তু আমাদের অ্যাপটা রাখার দরকার উচিত হলো অ্যাপের ভিতরে। এখানে আমরা রাউট নিয়ে কাজ করব, মিডল ওয়্যার নিয়ে কাজ করব, সবকিছু নিয়ে এখানে কাজ করব। তো এই জিনিসটাকে আমরা কপি করে নিয়ে আসি। এইখানে এখানে নিয়ে আসলাম। এখান থেকে সব কাজ করার পরে আমাকে এক্সপোর্ট ডিফল্ট করে দিতে হবে অ্যাপকে, হ্যাঁ। আর এই অ্যাপটাকে এখানে আমাকে নিয়ে আসতে হবে। বুঝে আসছে ভাই? আচ্ছা, এখানে আমরা আমি একটা কাজ করব, যদিও এই কাজটা এখন বুঝবেন না, যেমন অ্যাসেন্ট এর কাজ আপনারা ফার্স্টে বুঝেন নাই, পরে বুঝছেন। এখানে একটা কাজ করব, সেটা আমরা পরে বুঝবো। আমি লেট সার্ভার নামে একটা ভেরিয়েবল নিলাম, সার্ভার মানে জাস্ট একটা ভেরিয়েবল নিলাম আর কি, হ্যাঁ। আর এইখানে যে সার্ভারটা রান হচ্ছে, এই সার্ভার রান হওয়ার বিষয়টাকে আমি এই সার্ভারের ভেরিয়েবলের ভিতরে ঢুকায় রাখলাম, আপাতত রাখলাম। বুঝতে পারছেন? তাহলে এখানে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের ভিতরে সার্ভারটা রান করলাম, সার্ভারটা রান হয়ে কিছু ইনফরমেশন এটার ভিতরে ঢুকে যাবে না? রান হচ্ছে কি হয় নাই, সঠিকভাবে কি রান হলো কিনা, নাকি কোনো এরর দিল, এই সব ইনফরমেশন এখন সার্ভারের ভিতরে আছে, তাই তো? আমরা কিছুদিন পরে এই সার্ভারটাকে ইউজ করে নিচে আমরা কন্ডিশনাল, মানে বিভিন্ন কন্ডিশনের ভিত্তিতে বিভিন্ন ধরনের মেসেজ থ্রো করব। যদি এরর আসে এরর থ্রো করব আমরা। যদি ধরেন কোনো ডাটাবেস রিলেটেড এরর আসে, তাহলে আমরা ডাটাবেসটাকে বন্ধ করে দিব বা সার্ভারটাকে বন্ধ করে দিব। অনেক কাজ এখানে আমরা করব। আচ্ছা, এবার আসি অ্যাপ। অ্যাপ নিয়ে কাজ করি। অ্যাপের ভিতরে আমাদের কাজ কি থাকবে? রাউট রিলেটেড সব কাজগুলো থাকবে এবং মিডলওয়্যার নিয়ে আমাদের কাজ থাকবে। আমি এখানে কমেন্ট করি, কমেন্ট করে বলে দিই মিডলওয়্যার, কিছু মিডলওয়্যার নিয়ে আমাদের কাজ করতে হয়। যেমন
অ্যাপ ডট ইউজ, মিডলওয়্যার ব্যবহার করার জন্য আমাদের ব্যবহার করতে হয় ইউজ কথাটা, মনে আছে তো? ইউজ, ইউজ হলো মিডলওয়্যার। আচ্ছা, এই অ্যাপ ডট ইউজ এর ভিতরে একটা মিডলওয়্যার আমরা ইউজ করে রাখি, যেটা আমাদের অবশ্যই অবশ্যই লাগবে, সেটা হচ্ছে এক্সপ্রেস ডট জেসন, মনে আছে? এটা না হলে আমাদেরকে জেসন ডাটা পাঠাইতে দেয় না, ঝামেলা করে। খুব ভালো কথা। এখন আমাদের রাউট গুলোর জন্য একটা ফোল্ডার বানাইতে হবে, রাউট গুলোকে রাখার জন্য। তো আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে একটা ফোল্ডার বানাই, নাম দিলাম হচ্ছে অ্যাপ, আর কনফিগটাকে অ্যাপের ভিতরে ঢুকাই দিই। সবকিছু আমরা অ্যাপের ভিতরে রাখবো, অ্যাপের ভিতরে। বুঝতে পারছেন? ক্লিন করে ফেললাম, সবকিছু থাকবে আমাদের অ্যাপের ভিতরে, কনফিগটাও আমরা অ্যাপের ভিতরে ঢুকাই দিলাম, রুট ডিরেক্টরিতে কিছু রাখলাম না, শুধুমাত্র অ্যাপ এবং সার্ভার ছাড়া। তো অ্যাপের ভিতরে আর একটা ফোল্ডার নিলাম, নাম দিলাম হচ্ছে রাউটার, দিতেই পারে যে কোনো নাম, যে নাম ইচ্ছা দিতে পারেন আপনি। এখানে ইন্ডেক্স ডট টিএস, মনে আছে এখানে আমরা কি কাজ করতাম? এখানে কি করতাম? প্রথমে কনস, আমি কি বলা যেতে পারে, রাউট লিস্ট ইজ ইকুয়াল টু, এখানে একটা অ্যারে, ওই যে আমরা সব কিছুকে অ্যারের ভিতর ঢুকায় রাখতাম, মনে আছে? কিছু অ্যাডভান্স ভাবে আমরা করতাম। যেমন আমাদের পোস্টের জন্য যদি হয়, পোস্টের জন্য, তাহলে এখানে ধরেন পাথ, পাথটা হবে স্ল্যাশ, আমরা ইউজার নিয়ে কাজ করতেছি তো ইউজার পাথ। আর একটা জন্য কি দেখতাম আমরা, রাউট নিতাম, এখানে ধরেন ইউজার রাউট বলে একটা কিছু আমরা এখানে পাঠাই দিতাম, মনে আছে? আমরা লুপ আকারে কাজ করতাম, বোঝেন নাই মনে হয়, ভুলে গেছেন? আচ্ছা, আমি স্মরণ করাই দিচ্ছি, ভয়ের কিছু নেই। এইখানে এতটুকু ধরেন আমি আপাতত কমেন্ট করি, আমরা এই জায়গায় একটা কনস রাউটার ইজ ইকুয়াল টু রাউটার, এক্সপ্রেস রাউটার, এটা নিয়ে তো কাজ করা আমার মনে আছে। আচ্ছা, এখন এই রাউটারের ভিতরে, রাউটার তো একটা মিডলওয়্যার, আমাদের রাউটারের ভিতরে ইউজ করতে হয়, ইউজ করে প্রথমে আমাদেরকে পাথ বলে দিতে হয়, পাথ ধরেন আমাদের ইউজার, এর সেকেন্ড লেভেলে বলে দিতে হয় আমাদের ফাংশন গুলা, যে ফাংশনের ভিতরে আমাদের ওই যে রিকোয়েস্ট, রেসপন্স বা এই জাতীয় যে কাজবাজ গুলো থাকে, তাই না? অথবা যার ভিতরে আমাদের অন্য একটা রাউট কল করা থাকে, প্রত্যেকটা রাউটই কিন্তু একটা মিডলওয়্যারের মতো কাজ করে, বুঝতে পারছেন? তো অন্য কোনো রাউট এখানে অ্যাসাইন করা থাকে, অর্থাৎ এখানে আমাদের কেমন জানি এরকম থাকবে, ইউজার রাউট এরকম থাকবে, তাই না? যখন আমরা আরেকটা, এটার মধ্যে যখন আমরা আরেকটা করব, যখন আমাদের ইউজার এখানে থাকবে হচ্ছে ধরেন অথ, আর এখানে ইউজারের পরিবর্তন হয়ে যাবে অথ রাউট। এরপরে যখন আরেক ধরনের রাউট নিয়ে আরেকটা মডিউল নিয়ে কাজ করব, তার নাম ধরেন আমাদের ব্লগ রাউট হবে, এখানে হয়ে যাবে ব্লগ। এবার মনে পড়তেছে? আচ্ছা, তো এই কাজটা এইভাবে না করে, এই কাজটা আমরা করব কি, এই যে ইনফরমেশন গুলা, এর ভিতরে যে ইনফরমেশন গুলা, এগুলা এই যে এখানে একটা অবজেক্টের ভিতরে নিয়ে এসে এই কাজটাকে করাবো আমরা লুপ আকারে, তাহলে আমাদের কাজটা আরো সহজ হয়ে গেল, বুঝতে পারছেন? যেমন আমি এটাকে আপাতত একটু বন্ধ রাখি, না হলে এরর দিবে। এখানে ধরেন আমরা রাউট লিস্ট ধরলাম, এরপরে ফর ইজ কল করলাম, ফর ইজ কল করলে আমি রাউটটাকে ধরলাম, রাউট বলে দিলাম, এবং এই জায়গাটায় এসে আমি যদি বলি এই রাউটারটাকে ধরে রাউটার ডট ইউজ যদি করি, হ্যাঁ, তাহলে এখানে প্রথম প্যারামিটার আসবে কোনটা, এই রাউটার। এখানে রাউটারের ভিতরে কিন্তু রাউটার বানান কি সেম হয়ে গেছে? না, রাউট ঠিক আছে। এই রাউট মানে এখন এই অবজেক্টটা, তাই না? তাহলে এই জায়গাটা আমাকে বলতে হবে রাউট ডট পাথ কমা রাউট ডট রাউট, হতে পারে না? আচ্ছা,
এখানে এখানে কি বলছে, আচ্ছা টাইপ এরর দিয়েছে। আচ্ছা টাইপ এররটাকে আমরা সলভ করার জন্য এখানে একটা টাইপ লিখে রাখি বা ইন্টারফেস লিখি। ইন্টারফেস এটার নাম দিলাম হচ্ছে আই রাউট। আই রাউটের ভিতরে কি থাকবে, একটা পাথ থাকবে। পাথটা হলো স্ট্রিং হবে, আর থাকবে হচ্ছে রাউট। রাউটটা হবে রাউটার, ডিরেক্ট রাউটারের রাউট, তাই না? রাউটার থাকবে। আর এই আই রাউটটাকে আমি এই জায়গাটাকে ধরে বলে দিয়ে বললাম ভাই তোমার এরর এরে থাকবে, হয়ে গেল। আচ্ছা এটা হলো তাহলে এটা আমি কেটে দিই, এটা কেটে দিলে বুঝবেন তো? আচ্ছা ইনশাল্লাহ। আর এটা যখন আমরা কাজ করব তখন আমরা এটাকে ঠিক করে নিচ্ছি। তো এটা তৈরি করলাম, তৈরি করার পরে আমি এবার এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট ডিফল্ট রাউটার, রাউটারটাকে এক্সপোর্ট করলাম। তো এটাকে এক্সপোর্ট যেহেতু করলাম, এখন অ্যাপ ডট টিএস এর ভিতরে এখানে এসে নিচে এসে আমরা বললাম অ্যাপ ডট ইউজ। এই জায়গাটা গ্লোবালি একটা প্রিফিক্স দিয়ে রাখি। প্রিফিক্স কথা মনে আছে? গ্লোবালি একটা প্রিফিক্স দিয়ে রাখি, তার নাম দিলাম হচ্ছে এপিআই স্ল্যাশ দিয়ে ধরেন V1 দিলাম, ভার্সন 1 হতে পারে না? আমরা যখন এটাকে আরো ভালোভাবে আপডেট করব তখন ধরেন ভার্সন 2 রিলিজ করব আমরা। আপাতত আমরা ভার্সন 1 নিয়ে কাজ করতেছি। আর এইখানে আমাদের ওই রাউটার গুলোকে বলে দিতে হবে রাউটার, বাস হয়ে গেল। রাউটার গুলো বলে দিলাম যেহেতু, সেহেতু আমাদের পুরোটা মিডলওয়্যারের মাধ্যমে করে পুরো রাউট সেটআপটা আমার রান হয়ে যাবে। ওকে, এবার আসেন আমরা তৈরি করলাম একটা রাউট, আমরা এখনো এর ভিতরে তো কোনো কিছু দেই নাই, এখানে কোনো কিছু দেই নাই, সো এখানে তো কোনো কিছু আপাতত কাজ করবে না। হ্যাঁ, এখানে আমরা রাউটার বানাই এখানে কল করব, সেগুলো পরে কাজ করবে। এবার আসেন অ্যাপের ভিতরে একটা ফোল্ডার বানাই, নাম দেবো হচ্ছে MODULES মডিউলস। মডিউলস এর ভিতরে মডিউলস বুঝেন, আবার বুঝাই দেওয়া লাগবে? সবাই ভালো করে জানেন তো? আস্তে আস্তে আগাচ্ছে, এগুলো কিন্তু আমরা আগে করছি। মডিউলের ভিতরে ইউজার নিলাম, ইউজার। আপাতত আমাদের একটা মডিউল আছে শুধু ইউজার। ইউজারের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আরেকটা মডিউল অ্যাড করব, সেটার নাম হবে অথ। সেকেন্ড টাইমে অথ নিয়ে কাজ করবো, তাই না? এরপরে অথের কাজ যখন শেষ হয়ে যাবে আরেকটা মডিউল চলে আসবে ব্লক অথবা ক্যাটাগরি। এইভাবে আমরা ধাপে ধাপে কাজ করব। এখন এই ইউজার মডিউলের ভিতরে আমার ইউজার রিলেটেড সব ফাইলগুলো এখানে রাখবো। যেমন একটা ফাইল হতে পারে user.route.ts। প্রথমে এই ইউজার মডিউলের নামটা রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় নম্বরে ফাইলের নামটা রাখবেন রাউট, তাহলে পরবর্তীকালে বুঝতে অনেক সুবিধা হবে। এখানে আমরা ইউজারের রাউট গুলো বানাবো। ধরেন আমাদের এখানে এই যে এখানে বানানো আছে, বলা আছে যে একটা রাউট হবে অল ইউজার, আর একটা থাকবে ক্রিয়েট ইউজার, ডিলিট ইউজার, হাবল তাবল। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা প্রত্যেকটা রাউটের আগে একটা প্রিফিক্স দিয়ে রাখি, এভাবে ইউজার প্রিফিক্স, ইউজার স্ল্যাশ অল ইউজার, ইউজার স্ল্যাশ ক্রিয়েট ইউজার, ইউজার স্ল্যাশ এরকম হাবল তাবল এরকম থাকবে। আচ্ছা এখানে কনস নিলাম রাউটার ইজ ইকুয়াল টু রাউটার, এক্সপ্রেসর থেকে রাউটারটাকে আমি নিয়ে আসলাম। আচ্ছা এইবার রাউটার ডট গেট, কারণ আমাদের প্রথমটা বানাইতে হবে কি, প্রথমটা হচ্ছে আমাদের গেট মেথডে এই যে অল ইউজার, তাই না? গেট মেথডে অল ইউজার, প্রিফিক্সটা আমরা গ্লোবালি সেট করব। হ্যাঁ, তো শুধু অল ইউজার্স কথাটা নিয়ে যাই। এখানে এসে আমরা স্ল্যাশ দিয়ে অল ইউজার, এই স্ল্যাশটা মিস করবেন না, স্ল্যাশটা অবশ্যই দিবেন, মিস করবেন না, অল ইউজার্স। এরপরে এই জায়গায় এসে আমরা যে ফাংশনটা লিখি, মনে আছে ফাংশন গুলো লিখি, আমি আপাতত এখানে লিখি, ভালো করে খেয়াল করেন, নাহলে কিন্তু পুরো আড়াই ফেলবেন। রিকোয়েস্ট রেসপন্স, আর একটা ফাংশন আছে সেটা হচ্ছে নেক্সট। আজকে নতুন একটা ফাংশনের সাথে পরিচয় করাই দেব, নেক্সট। আপনার এই যে এই জায়গাটায় যে ফাংশনটা লিখি, এই ফাংশনটা হচ্ছে আপনার অনেকটা মিডল ওয়্যারের মতো কাজ করে। এখানে আপনি চাইলে কমা কমা দিয়ে 10টা ফাংশনের নামও লিখতে পারেন। এখন যদি 10টা ফাংশনের নাম লেখেন
তাহলে হবে কি প্রথম ফাংশনটা আগে কাজ করবে, এরপরে দ্বিতীয় ফাংশনের কাজ করবে, এরপরে তৃতীয় ফাংশনের কাজ করবে। এখন প্রথম ফাংশনের কাজ করার পরে সে যে দ্বিতীয় ফাংশনে যাইতে হবে তাকে বলে দেওয়া লাগবে না? বোঝেন নাই মনে হয়। আমি এখানে ধরেন এভাবে একটু কেটে দিই বা এটাকে কাট করে রাখি যেন সুবিধা হয়। ধরেন fn on নামে একটা ফাংশন এখানে আমরা বসাই দিলাম, fn2 ফাংশন 2, fn3, এরকম এখানে চাইলে আমরা অনেকগুলো ফাংশন করতে পারি। কেউ যদি এই রাউটে হিট করে তাহলে সে তার এই ফাংশন কল হবে, বুঝতে পারছেন? এই ফাংশন কল হওয়ার সম্পূর্ণ কাজ করার পরে এই ফাংশন কল হবে, এটা কাজ করার পরে এই ফাংশন কল হবে। এবার বুঝছেন বিষয়টা? সবগুলো ফাংশন কল হবে যদি এই রাউটে কেউ হিট করে, বিষয়টা এটা। এখন এই ফাংশন কাজ করার পরে যে এই ফাংশনে যেতে হবে, তাহলে এই ফাংশনের ভিতরে এমন কিছু বলে দিতে হবে যে ভাই আমার কাজ শেষ, তুমি এবার সামনের কাজে যাও, বলে দিতে হবে না? তো এটা বলে দেওয়ার জন্যই হচ্ছে 3 নম্বর প্যারামিটারে আমাদেরকে নেক্সট বলে একটা কথা দিয়ে দেয়। এটা একটা ফাংশন, মনে থাকবে ভাই। এটা কালারও কিন্তু ভিন্ন আসছে, খেয়াল করছেন? দূর থেকে কালারটাও কিন্তু একটু ভিন্ন আসছে। তো এখানে ধরেন আমরা রেস ডট জেসন নিয়ে কিছু একটা কাজ করি, আমরা বলে দিই আচ্ছা আচ্ছা এখানে আমরা ধরেন আপাতত স্ট্যাটাস কিছু একটা করে দিই। স্ট্যাটাস হচ্ছে সাকসেস, তারপরে মেসেজ হচ্ছে ধরেন অল ইউজার সাকসেসফুলি, কিছুটা লিখলাম। এখন এই যে রাউটারটা বানাইলাম, রাউটারের ভিতরে এই যে রাউটার নামে এক্সপ্রেসের একটা মিডলওয়্যার নিয়ে আসলাম, হ্যাঁ, এটাকে এটার ভিতরে গেট করলাম। এখন এটাকে এক্সপোর্ট করতে হবে না? এক্সপোর্ট করে এটাকে ইউজ করতে হবে অ্যাপের ভিতরে গিয়ে। আচ্ছা, এখন এক্সপোর্ট করার সময় আমরা একটু সুন্দরভাবে এক্সপোর্ট করব, সুন্দরভাবে নাম দিয়ে। তো এক্সপোর্ট আমরা চাইলে কনস নাম দিতে পারি। এর ভিতরে বললাম হচ্ছে এটা হলো ইউজার রাউট, ইউজার রাউট ইজ ইকুয়াল টু এই রাউটারটা, বুঝতে পারছেন? একটা ভেরিয়েবল নাম দিলাম, সেই ভেরিয়েবলের ভিতরে এই ভ্যালুটাকে ঢুকাই দিলাম। তাহলে এই ভেরিয়েবল ধরে কল করাও যে কথা, এটা ধরে কল করাও সে একই কথা। এইবার আসে এটাকে ধরি, এইবার আমাদের যে ইন্ডেক্স ছিল সেই ইন্ডেক্সের ভিতরে এই যে সেই পাথ, এই যে সেই ইউজার রাউট, এটাকে আমরা টান দিয়ে নিয়ে আসি। এখন এই ইউজার রাউটের ভিতরে এই পাথটা দেখেন, ইউজার রাউটটা যেখানে কল করা হচ্ছে এখানে কল করা হচ্ছে, তাই না? কল করার সময় এখানে কিন্তু একটা প্রিফিক্স চলে যাচ্ছে, এখানে কিন্তু এই প্রিফিক্সটা চলে যাচ্ছে। তার মানে এই ইউজার রাউটের ভিতরে যতগুলো রাউট আছে, যতগুলো রাউট থাকবে, আপাতত একটা আছে, যতগুলো রাউট থাকবে তার আগে একটা প্রিফিক্স বসে যাবে। ক্লিয়ার? ইউজার স্ল্যাশ অল ইউজার, এট ফার্স্ট প্রিফিক্স বসবে হলো এটা, এটা এপিআই স্ল্যাশ ভি1, তারপরে বসবে হচ্ছে এটা ইউজার, তারপরে বসবে হচ্ছে বাকি কাজ। আমরা একটু চেষ্টা করি যে আসলে ঠিক থাকে কিনা। আমাদের প্রথম হলো এপিআই স্ল্যাশ ভি1, স্ল্যাশ দিয়ে বসবে ইউজার, স্ল্যাশ দিয়ে বসবে হচ্ছে অল ইউজার্স। এপিআইটা এইভাবে হবে। আমি আবার দেখাই, দেখেন একদম প্রথমে আমাদের এই এপিআইটা, এটা হচ্ছে একদম রুট লেভেলের প্রিফিক্স এটা। তার মানে আমাদের এই জায়গাটা আসবে হচ্ছে আমাদের ওয়েবসাইটের নামটা, লোকাল হোস্ট ক্লোন 4000, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটের নামের পরে স্ল্যাশ এপিআই স্ল্যাশ ভি1 প্রথম, এরপরে চলে যাবে সে কোথায়? এই রাউটারের ভিতরে। তো আমরা রাউটারের ভিতরে ঢুকি, ঢোকার পরে এরপরে এটাকে ইউজ করতে গিয়ে সে দেখবে যে আরেকটা প্রিফিক্স এখানে লেখা আছে, সেটা হলো ইউজার। তার মানে ভি1 এর পরে বসবে ইউজার, সেই ইউজারের পরে সে কি করবে? এটাকে রান করতে যাবে। এটাকে রান করতে গিয়ে সে দেখবে যে না, এখানে আরো কিছু লেখা আছে, তো এর পরে গিয়ে আসবে হচ্ছে স্ল্যাশ অল ইউজার। এবার যদি রিলোড করি, এই দেখেন সাকসেস মেসেজ সবকিছুই চলে আসছে। পারা যাবে ভাই? আচ্ছা, এখন আমি আর বেশি দেখাবো না, এতটুকুই দেখাবো। হ্যাঁ, ছোট্ট একটা প্রবলেম সলভ করে আমি যেটা আমি পূর্বে দেখাইছি এটা দেখাই শেষ করে দেবো আজকে, আস্তে আস্তে আগাই। হ্যাঁ,
আজকে কিন্তু এখন নতুন নতুন বেশি কিছু দেখায়নি, পুরাতন জিনিসই চলতেছে। এদিকে দিকে 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 আমাদের এই যে কাজটুকু করলাম না, এখান থেকে এই পর্যন্ত যে কাজটুকু করলাম, ভালো করে খেয়াল করেন। এদিকে দিকে এখানে যে কাজগুলো করলাম, এই কাজগুলো আমাদের একটা আলাদা করে নেওয়া উচিত না? তো এটার জন্য আমরা একটা কন্ট্রোলার বানাই, ইউজার ডট কন্ট্রোলার ডট টিএস। এখানে আমরা কনস্ট বললাম যে ধরেন গেট ইউজার্স ইজ ইকুয়াল টু এটা, আপাতত রাখলাম। এক্সপোর্ট আমি বললাম যে কনস্ট ইউজার কন্ট্রোলারের ভিতরে আমরা একটা অবজেক্ট পাঠাবো। সে অবজেক্টের ভিতর আমি বললাম যে গেট ইউজারটা পাঠিয়ে দিলাম। তাহলে এই যে ইউজার কন্ট্রোলার ডট গেট ইউজার দিলেই পেয়ে যাবে। এখানে এসে আমরা বললাম যে ইউজার কন্ট্রোলার ডট গেট ইউজার, ক্লিন হয়ে গেল জিনিসটা, রাউট গুলো সব ক্লিন হয়ে গেল। কারণ এখানে আমাদের কিন্তু এখানে আমরা অন্যান্য রাউট যখন করবো তখন দেখবেন যে এখানে আমাদের আরো অনেক কিছু দিয়ে কাজ করা লাগবে। একটা ফাংশন এখানে পাস করবো না, একাধিক ফাংশন আমাদের পাস করে করে কাজ করা লাগবে। এখানে কিছু এরর দিছে, এরর দেওয়ারই কথা, আমরা টাইপ গুলো বলে দিইনি তাই এরর দিছে। রিকোয়েস্টের টাইপটা হচ্ছে রিকোয়েস্ট, এই এক্সপ্রেসের রিকোয়েস্ট। রিসিভড হলো রেসপন্স, হয়ে গেল রেসপন্স। এই যে রেসপন্স। আর নেক্সটের হলো, নেক্সটেরটা হচ্ছে নেক্সট ফাংশন। হ্যাঁ, নেক্সট ফাংশন এরর চলে গেছে এতটুকুই। এই জায়গাটায় রেসপন্সের পরে আমরা একটা আরেকটা ফাংশন ব্যবহার করতে পারতাম না? কি জানি, স্ট্যাটাস ব্যবহার করতে পারতাম, মনে আছে? রেস ডট স্ট্যাটাস। এই যে এখানে যখন আমি কল করি তখন এখানে একটা স্ট্যাটাস দেখায় না? এই স্ট্যাটাস গুলো আমরা ডাইনামিকলি পাঠিয়ে দিতে পারতাম, মনে আছে? তো এইখানে আমরা স্ট্যাটাসের ভিতরে বলে দিলাম 200। যদি 200 পাঠাই তাহলে তো বাই ডিফল্ট যেটা আছে সেটাই, কোনো এরর দিবে না, 200। আমি যদি ধরেন 201 পাঠাইলাম, তাহলে দেখেন এই যে 201 এর স্ট্যাটাস হচ্ছে ক্রিয়েটেড স্ট্যাটাস, মানে কোনো কিছু ক্রিয়েট করার সময় আমাদের 201 পাঠানো উচিত। এখানে সেই প্রবলেম, এই নাম্বারগুলো মনে থাকে না। মনে থাকে কোন নাম্বারে কি? আমার 2 ছাড়া আমি নিজেই পারি না, জানি না। 200 হচ্ছে ওকে, 201 ক্রিয়েটেড, 404 নট ফাউন্ড, 500 সার্ভার এরর, এর 4-5টা মনে আছে মনে হয়। ঠিক আছে, তো এখন এইটার জন্য সুন্দর একটা প্যাকেজ আছে। কি জানি প্যাকেজের নাম বলছিলাম? এই যে HTTP স্ট্যাটাস কোড। হ্যাঁ, HTTP স্ট্যাটাস কোড npm, এই যে HTTP স্ট্যাটাস কোড, এটা কিন্তু আপনার টাইপ ডিক্লারেশন ফাংশন ইনস্টল করা লাগবে। এটা কপি করলাম, কপি করে নতুন টার্মিনালে আমি এটাকে পেস্ট করে দিই। এরপরে এখানে এসে এখানে একটা ক্লিক করি, কি বিশাল এরর দিছো? হ্যাঁ, দেখ আমি এটাকে নিয়ে আসি, যা দিছে দিছে। ও আচ্ছা আচ্ছা, ডোন্ট নিড টাইপটা আপাতত বলে এগুলো লাগবে না। যাই হোক, আমার লিখলাম আর কি। এখন কোথায় জানি কাজ করতেছে, এখানে না? এখানে আমরা নিয়ে আসি কনস ইম্পোর্ট HTTP স্ট্যাটাস from HTTP স্ট্যাটাস কোড। এখন এই HTTP স্ট্যাটাস এই জায়গাটায় এসে HTTP স্ট্যাটাস দিয়ে ডট দেন, এই যে এখানে আপনাদের সব বলে দিবে। আচ্ছা, এখানে এগুলো বললো কেন?
ধরেন ওকে, ওকে ইজ ডিপলি চার্ট। এবার আসি তো কন্ট্রোলারে। সেটা কেন দেখাচ্ছে? সো ইউ ডোন্ট নিড, আচ্ছা এটা দরকার নাই তাই বলছে। আচ্ছা যাই হোক, এখানে পাবে, এমনিই পাচ্ছে। তো আমি এখানে যেটা করব, http স্ট্যাটাস ডট দিয়ে ধরেন ক্রিয়েটেড, ক্রিয়েটেড দিলে অটোমেটিক সে ক্রিয়েটেড এর যে স্ট্যাটাস কোড সেটা বসাই দিবে। ধরেন এখানে আপডেটেড আছে, সো আপডেটের ক্ষেত্রে তো ক্রিয়েটেডই হয় তাই না? ধরেন নট ফাউন্ড, নট ফাউন্ড দিলে নট ফাউন্ড এর স্ট্যাটাস কোড দিয়ে দেবে। আবার ধরেন সার্ভার আনঅ্যাভেলেবল যদি দেই, সেটার স্ট্যাটাস কোড দিয়ে দেবেন, তাই না? তো আমরা এখানে ডট ওকে দিয়ে দিই, ওকে স্ট্যাটাস কোড দিয়ে দিয়েছে। এখানে থাকুক, আমার মনে হয় না এখানে কোনো প্রবলেম করবে, ঠিকঠাক মতোই কাজ করবে। তো এই ছিল মোটামুটি আমাদের স্ট্যাটাস কোডের কাজ। আচ্ছা এখানে, ও এই যে এখানে অনেকগুলো চার্ট দিয়ে দিয়েছে, 100 থেকে 101 কি, অনেকগুলো চার্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, ধরেন আহ হ্যাঁ, ধরেন এই জায়গায় আপনার আমাদের গিটহাবে, প্রথমে গিটহাবে যেতে হবে, ঠিক আছে? গিটহাবে এখান থেকে কোনো একটা ক্লাস আমরা তৈরি করি। আমরা এই গতকাল যে ফ্রন্ট এন্ডটা বানাইছিলাম না, এই কপি মারি, আমি জাস্ট টেস্টিং পারপাস আপনাদেরকে দেখাই। এগুলোকে বন্ধ করে দিই, এগুলো আমাদের ক্লাস শেষ আজকে। ভার্সেলেরটা দেখাই দিই। ভার্সেলের কাজ করার জন্য প্রথম শর্ত হলো আপনার কোডে কোনো এরর থাকতে পারবে না, এটা হচ্ছে প্রথম শর্ত। এরর থাকলে নিবে না। ধরো আমি এখানে ধরেন একটা টেস্ট আপলোড নামে একটা ফাইল রাখি, লাইভ ক্লাসের ফ্রন্ট এন্ড নোড মডিউলটা নিলাম না, কপি করি। আমি এটা এরর চেক করি নাই, তারপরও দেখি কাজ করে কিনা, রাখলাম। তো এখানে একটা নিউ নামে একটা রিপোজিটরি খুলবেন। আমি বললাম যে অ্যাডভান্স ব্লগ, তাই না? অ্যাডভান্স ব্লগ আর এইচটিএমএল দিলাম, অ্যাডভান্স ব্লগের এইচটিএমএল। অবশ্যই এটাকে পাবলিক রাখতে হবে, হ্যাঁ, প্রাইভেট রাখলে হবে না, পাবলিক। এরপরে এখানে আপনাদের রুট যেটা, হ্যাঁ, আপনার মেইন যে রিপোজিটরি, রুট রিপোজিটরি, সেখানে আপনাকে এটাকে আপলোড করতে হবে। সিএমডি করি গেট init, get add all, get commit আমি বললাম যে টেস্ট আপলোড। এরপরে যেটা কপি করছিলাম যে 3 লাইন, সে 3 লাইন এখানে বসাই দিই, 1 লাইন 2 লাইন, অবশ্যই মেইন ব্রাঞ্চে, হলো না? রিলোড করি, হয়ে গেছে। এখন ভার্সেলে যান, ভার্সেলে ভার্সেলে গিয়ে এখানে লগ ইন করবেন বা রেজিস্টার করবেন অবশ্যই আপনার কি বলা হয়, গিটহাব দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে? লগ ইন করার পরে সবকিছু করার পর এরকম চলে আসবে, এই যে এখানে একটা কি আবল তাবল দেওয়া আছে, এটা কপি করছে আমি নিজেও জানি না। অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউ প্রজেক্টে চলেন।
কি হলো, এই যে আসছে। এরপরে যেহেতু আপনি গিটহাব দিয়ে তৈরি করছেন, সেহেতু এখানে গিটহাবে আপনার রিপোজিটরি গুলো দেখাবে এখানে। হ্যাঁ, যেমন একটু আগে আমি যেটা রাখছিলাম সেটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে এখানে যা আছে থাকা এই অবস্থায় রেখে ডিপ্লয় করে দেবেন। ডিপ্লয় করলে এ তখন ডিপ্লয়মেন্টের কাজ শুরু করবে, আপনার কোডগুলোকে চেক করবে। যদি একটাও টাইপস্ক্রিপ্টের ভুল কোথাও থাকে নেবে না। হ্যাঁ, একটু এরর থাকলেও নেবে না। তো এক সেলায় চেক হয়ে যাক আমাদের কোডগুলো কেমন, তাই না? হ্যাঁ, জিমেইল অ্যাকাউন্টে। আচ্ছা, nav user.ts, এখানে nav user tss এ এই দেখেন যে BELL is declared but is value is never read, কোথাও রিড করা হয়নি। আমরা এগুলো সলভ করি। হ্যাঁ, করব। যে nav user sidebar sooner। আচ্ছা, সলভ করে, এটা বেশি কঠিন কোনো কিছু না। আমরা এখানে চলে যাই, এটা মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, জিমেইল দিয়ে, জিমেইল দিয়ে করলে পরে এটাকে মানে গিটের সাথে করতে একটু ঝামেলা হয়ে যায় আর কি। করা যায়, ঝামেলা হয়ে যায়। তো কোথায় nav user ডট tss, কন্ট্রোল পি দিয়ে nav user। তো এখানে কোথায় কোথায় এরর দিছে, এরর দিয়ে ভরাই ফেলছে এখানে আমাদের। এর কারণ হচ্ছে আমরা npm ইনস্টল করি নাই। এটা করি তাহলে বুঝতে একটু সুবিধা হবে না যে আসলে এররটা কি বা কোথায় কি ঝামেলা আছে। ওকে, এই যে দেখেন, এই যে এটাকে আমরা ব্যবহার করি নাই তাই ঝামেলা করতেছে, তাই না? এটাকে নিয়ে দিই, এটাকেও ফেলে দিই, এটাকেও ফেলে দিই। তিনটা তিনটা এরর কিন্তু গায়েব। এটাও গায়েব, এটাও গায়েব, এটাও গায়েব। এখন বাকি রইল সাইড বার। কন্ট্রোল পি করি, সাইড বার। সাইড বারের জন্য কি বলছিল দেখি তো, ভেরিয়েবল প্রবস, এটা হচ্ছে একটা টাইপ। এই যে ভেরিয়েবল প্রবস, এটা হচ্ছে একটা জাস্ট একটা টাইপ। তো এর শুরুতে একটা টাইপ কথা লিখে দেবেন। ওকে, গেল। এরপরে কোটা সোনার, কন্ট্রোল পি, সোনার ডট এসএস। এই যে এটাও কি একটা টাইপ। সেভ করি, কন্ট্রোল জে, git add all, git commit m updated বলে দিলাম, git পুশ করে দিলাম। এবার এখানে এসে রিডিপ্লয় করে, এই যে আবার ডিপ্লয়মেন্টে ক্লিক করলাম। হ্যাঁ, এবার আশা করি হয়ে যাওয়ার কথা যদি সব ঠিক থাকে। ওই নিচের দিকে দেখানোর কথা, লগ, এই যে লগ দেখাচ্ছে। এই দেখেন পিছনে পিছনে npm রান বিল মিল হাবল তাবল বহুত কিছু চালায়, বুঝছেন? আচ্ছা, তো এখান থেকে আমাদের এই যে কন্টিনিউ টু ড্যাশবোর্ডে যান, এই যে আপনার ডোমেইনটা দিয়ে দিয়েছে। এবার এটাকে আপনি কারো কাছে দিতে চান, দিতে পারেন, দিলে সে দেখতে পারবে। একেবারে খারাপ হয়নি, তাই না? বুঝতে পারছেন ভাই?
এবার কিন্তু এই লিঙ্কটা আপনি যে কারোর কাছে শেয়ার করতে পারেন, লাইভ দেখতে পারবে সে। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ধরেন এটাকে কপি করলাম, কপি করে আমরা ফায়ারফক্স ওপেন করি। ফায়ারফক্সে তো আর ভার্সুয়ালি কিছু জানে না, তাই না? এখানে পেস্ট করেন, এই যে চলে আসছে।